আমরা সেটা আর কি আজকে বোঝার চেষ্টা করব হালকা করে। ওকে, সো আমি শুরু করতেছি, একটু আমি স্ক্রিন শেয়ার দেই। ওকে, সো আমাদের কোর্স আউটলাইনে যেটা থাকবে, আমাদের মোটামুটি 12টা ক্লাস হবে হচ্ছে গিয়ে আমাদের শিডিউল। এরপরও হয়তো কিছু ক্লাস হবে হচ্ছে আনশিডিউলড, মানে প্রবলেম সলভিং, বা হয়তো অনেক সময় প্রবলেম অ্যারাইজ হবে আমাদের, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো আমাদের কোর্স আউটলাইনে এখানে আসলে লেখা নাই। আজকেরটা হবে হচ্ছে ডাটা আন্ডারস্ট্যান্ডিং। তারপরে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা পাওয়ার বিআই দেখব, ভিজুয়ালাইজেশন। এরপর আমাদের একটা ক্লাস থাকবে ডেটা মডেলিং, দেন ডেটা ট্রান্সফরমেশন থাকবে। তারপর আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যায়। ও, সো বেসিক ড্যাক্সের উপর 2টা ক্লাস থাকবে, দেন অ্যাডভান্স ড্যাক্সের উপর থাকবে, দেন হচ্ছে গিয়ে টাইম ইন্টেলিজেন্সের উপর থাকবে একটা, আর লাস্টে হচ্ছে গিয়ে নেভিগেশনের উপর থাকবে একটা। সো আমরা এইভাবে আর কি কোর্সটা কভার করব। সো এইখানে আমরা যারা আছি তাদের ভিতর পাওয়ার বিআই নিয়ে কাজ করছেন কয়জন? প্রাথমিকভাবে মোটামুটি সবাই কিছু কিছু দেখছে, হ্যাঁ, আচ্ছা একদম বেসিক কিছু কিছু জিনিস দেখছে, মানে ওইভাবে অ্যাপ্লিকেশনটা হয়তো করে নাই সবাই, ঠিক আছে। আচ্ছা দুই ওকে। আর একজনে আরেকটা practice করে। আরেকটা জিনিস, অনলাইনে ক্লাস করার সময় সবাই মোটামুটি একটু রেসপন্সিভ থাকার চেষ্টা করবেন, মানে মিউটের ভেতর। কারণ না হলে অনেক সময় বোঝা যায় না আসলে আমরা ক্লাসে আছি নাকি ক্লাসের ভেতর নাই, এটা অনেক সময় বোঝা যায় না। সো সবাই একটু রেসপন্সিভ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমরা আপনি প্রথমেই সবার সাথে কি আপনি এ, একবার নাম শুনে ইন্ট্রোডিউস করে নেবেন নাকি আচ্ছা, করা দরকার? এটা করলে সবচেয়ে ভালো হয়। আমরা সবাই যদি একটু পারি ভিডিওটা দেখে, আমরা চেহারাটা একটু দেখলেও ভালো হয় সবার। ঠিক আছে, যাদের প্রবলেম নাই একটু তাহলে চেহারাটা দেখা, একটু ইন্ট্রোডাকশন দেন। একজন একজন করে ইন্ট্রোডাকশন দেন একটু। নামটা বলেন আর বলেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যালো ভাইয়া, আমার নাম হচ্ছে সিফাত। আমি এসিআই তে জব করছি। আমি হাসান ভাইয়ের কাজিন হই। সো আমি এসিআই মোটরসে আছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। তো আমি পাওয়ার বিআই ইউজ করেছি অ্যাজ ইফ, মানে কিছুটা নিজে নিজেই শিখে, কিছুটা অনলাইন থেকে শিখে। আমি যেহেতু অনেকটা প্রেজেন্টেশনের কাজ করি এবং ডেটা নিয়ে কাজ করি, অ্যানালাইসিস নিয়ে কাজ করতে হয় আমাদের, কস্ট অ্যানালাইসিস নিয়ে। সো আমি যেটা করি সেটা হচ্ছে কস্ট অ্যানালাইসিস গুলো করে আমি চেষ্টা করি যে একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এই পাওয়ার বিআইতে প্রেজেন্টেশনের পার্টটা করার জন্য। খুব যে পারি তা না, যেহেতু নিজে নিজে শিখেছি, সো কিছুটা পারি। আর আমার নাম হচ্ছে ডাকনাম সিফাত, আপনি সিফাত বলে ডাকতে পারবেন। সরি, আমি ক্যামেরাটা অন করতে পারছি না, ওকে, সমস্যা বিকজ নাই। অফ আমার ল্যাপটপে প্রবলেম আছে, আমার এটা ভিডিওটা ক্যাচ করতে পারে না। আপনি কি হেড অফিসে বসেন? মানে হ্যাঁ, আমি এসিআই সেন্টারে বসি। জি। আচ্ছা, এশিয়া সেন্টার। আমার এক কলিগ গেছে ওখানে, এইচআরে হচ্ছে গিয়ে, কি জানি নাম ছেলেটার, ও আচ্ছা, আমি ডিবিএল থেকে গেছে, আমাদের এমএনজে থেকে গিয়েছে আর কি। আমি আছি এসিআই মোটরসে। ওকে, দেন হচ্ছে গিয়ে আনামুল হক। আপনি আনমিউট করেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এনামুল হক। আমি মল্লিক স্যারের টিমে আছি। আমি মূলত মেশিন প্ল্যানিং নিয়েই কাজ করি আর কি। আর এখানে মোটামুটি প্রায় 7 ইয়ার্স ওভার জব করছি। বেসিক্যালি আমি বেসিক যে পাওয়ার বিআই এর বেসিক টুকু একটু দেখেছি আর কি, বিভিন্ন ইয়েতে অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ এগুলা দেখেছি। এর বাইরে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই এখানে। ওকে, নো প্রবলেম। এই পর্যন্ত দেন আর কি। হচ্ছে গিয়ে নাসির মোহাম্মদ আজম।
আসসালামু আলাইকুম, আমি নাসির ওয়ালাইকুম মোহাম্মদ সালাম। আজম, জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। মল্লিক স্যার টিমেই আছি, এই তো মেশিন প্ল্যানিং সেকশনে। আর পাওয়ার বেসে আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছিলাম। আর এভাবে এক্সেলে রিপোর্টিং কিছু কাজ হয়, যদিও বা আমি পাওয়ার বেতে কোনো রিপোর্টিং কাজ করিনি, তো করার ইচ্ছা আছে এবং শেখারও ওকে ইচ্ছা আছে। ওকে, দেন নাজমুল হক। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমি নাজমুল হক, আমি মল্লিক স্যারের টিমে আছি সাপ্লাই প্ল্যানিং এ। আমি হচ্ছে 3টা বায়ার দেখি আর এক্সটার্নাল কিছু কোঅর্ডিনেশনের কাজ করি। ওকে গুড, দেন ইফতেখার হাসান। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমি ইফতেখার হাসান, আমিও মল্লিক স্যারের টিমেই আছি সাপ্লাই চেইন প্ল্যানিং হিসেবে। তো এখানে অলমোস্ট 3 ইয়ার্স আমি ডিবিএল এ আছি মল্লিক স্যারের আন্ডারে। আর আপনাদের সাথে ইনশাআল্লাহ আর বিয়ে শেখা হবে, ইনশাআল্লাহ ট্রাই করব ইন ফিউচার এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। থ্যাংক ইউ। ওকে গুড, দেন আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। আমি পাওয়ার বিআই ইউটিউব থেকে কিছু শিখেছি এবং কিছু আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কিছু টেবিল মোটামুটি কিছু আমি অ্যাপ্লাই করছি, কিছু কাজও Okay. অ্যাপ্লাই করছি, খুব বেশি পারি না আর কি। ওকে গুড, উত্তম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। আছি আলহামদুলিল্লাহ, আফটার লং টাইম। হ্যাঁ হ্যাঁ, আমি ভাই মানে ওই মল্লিক স্যারের সাথে কাজ করতেছি, তো পাওয়ার বিআই টুকটাক আর কি মানে জানা হয়েছে। আমরা অফিসিয়ালি দুদিন একটা ট্রেনিং করাইছিল, ট্রেনিং এ অল্প কিছু আর কি একদম বেসিক লেভেল জাস্ট ইয়ে করেছে। তো ওকে হোপফুলি এক্সপেক্ট করবো যে এখানে আমরা আরো অ্যাডভান্স লেভেল শিখবো এবং মানে ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যালি যাতে অ্যাপ্লাই করতে পারি সেভাবে আমরা আর কি শিখবো। শুধু যে অবশ্যই দেখার জন্য দেখা, শেখার জন্য শিখা, ওরকম না। প্র্যাকটিক্যালি আমরা ফিল্ডে যাতে অ্যাপ্লাই করতে পারি ওরকম করে শিখি। কিন্তু অ্যাকচুয়ালি ভাই ট্রেনিং করে আমি যতটুকু মানে ধারণা হয়েছে যে যতই ট্রেনিং করি আর ইয়ে করি, আমার প্র্যাকটিস যদি না থাকে আলটিমেটলি কোনো লাভ নাই। এক্স্যাক্টলি, কারণ সেলফ আমি লার্নিং হচ্ছে টুকটাক এখানে যা অনেক ইম্পর্টেন্ট। টুকটাক যা শিখছি আমি কিন্তু মানে আমার প্র্যাকটিস নাই, সত্যি কথা বলতে। প্র্যাকটিস না থাকার কারণে আমি মানে এগুলা ভুলে যাচ্ছি আর কি। ইয়ে নাই, আমাদের প্রত্যেক প্র্যাকটিস ক্লাসের করতে পর হবে প্র্যাকটিস কোথাও। সেশন থাকবে, আমাদের প্রত্যেক ক্লাসের পর আমরা বলবো প্র্যাকটিস করে নির্দিষ্ট জিনিস দেখাইতে হবে প্রতিদিন, ঠিক আছে? সো আমরা লার্নিং হ্যাঁ উইথ ডুইং সাথে সাথে, ঠিক আছে? হ্যাঁ মাহমুদুল হাসান, হ্যাঁ exactly. এটা কি সুমন নাকি? ভাই আসসালামু আলাইকুম। চেহারাটা দেখাও। এই তো ভাই দেখা যাচ্ছে ভাই। আসবে আসবে মনে হচ্ছে কেমন জানি, তবু আসছে না। তোমার ক্যামেরা মনে হয় বন্ধ, ল্যাপটপের ক্যামেরা সামনের স্ক্রিন অফ করা রাখছো মনে হয়। ভাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো ভাই আমি হচ্ছে যে ওই পাওয়ার বিআই ওই মানে কিছু রিপোর্ট করছিলাম যে এক্সেল থেকে ইয়ে করে অটোমেটিক্যালি এক্সেলে আপডেট করলে ওই আচ্ছা, পুরা ওটা তো পিভটের মতো করতে হয়, ওই হ্যাঁ, বেসিসে করছিলাম। আর আপনার ওই মেজার যে ফর্মুলাটা আছে হুম, যে এক্সেল থেকে নিয়ে আসার পরে মেজার ফর্মুলা ইউজ করে পার্সেন্টেজটা বের করে একটা গ্রাফিক্যালি একটা নিয়ে আসছিলাম আর কি। আচ্ছা, তো এতটুকু পরিমাণ করছি, আর এরপরে নেভিগেশন বা যেগুলো বললেন এগুলোতে যাই নাই আর কি। ওকে ওকে, আমরা আস্তে আস্তে যাবো। সবাই তো মোটামুটি, এবার আবু সাইদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মল্লিক স্যার টিমে আছি পড়াশোনা প্ল্যানিং এ, মেশিন প্ল্যানিং দেখি। আর আমি অলমোস্ট 7 ইয়ার্স প্লাস। এর আগে ছিলাম রিদিশাই প্রকিউরমেন্টে। আচ্ছা, আর রীতিশাই। পাওয়ার বিআই বিগিনার, আমিও বিগিনার, মানে কয়েকদিন অল্প কিছু দেখছিলাম, তাও ইউটিউব থেকে ভিডিও দেখে কিছু পড়া আর ইউজ করা হয় নাই। এমনি এক্সেলে অ্যাডভান্স গুলো কিছু মোটামুটি পারি, একবারে হাই লেভেল পারি না, গুড, ওগুলোর মধ্যে মোটামুটি ধারণা আছে এই। ওকে। আব্দুল হালিম। আসসালামু পুরনো আলাইকুম। কলিগ। ওয়ালাইকুম সালাম। চেহারা দেখান। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার এই ক্যামেরাটা হালকা একটু প্রবলেম তো হচ্ছে না, এই বাসায় ওকে, থেকে ইয়া করতেছি তো একটু প্রবলেমে মানে আচ্ছা, ভবিষ্যতে টেকনিক্যাল আপনার প্রবলেমের চেহারা কারণে। আমি জানি, সমস্যা নাই। আপনার চেহারা ভবিষ্যতে দেখবো না, এই যে সমস্যা নাই। যাই হোক, ওকে, ভালোই আছেন তো না? আলহামদুলিল্লাহ।
সো আমি যেটা আছি বুঝলাম আলহামদুলিল্লাহ। সবাই আপনারা টুকটাক কাজ করেছেন, সো এটা খুবই ভালো যে আমরা সবাই টুকটাক কাজ করেছি এবং আমরা আহ, আশা করি সামনে সবাই আমরা আমার থেকে শিখবেন, আমিও শিখবো। তো আমরা যেটাকে সবসময় বলি যে কো লার্নিং, ঠিক আছে, এই ধরনের টুলস গুলো আসলে কো লার্নিংই হয়, কারণ এগুলো ক্লিয়ার না, কারণ পাওয়ার বিআই কিন্তু এখন আপডেটিং, মানে নতুন, মানে বলা যায় এখন এটা ধরেন মিড ফেজে আছে, প্রতি মাসে আপডেট আসে, ঠিক আছে, কিছু না কিছু নতুন। সো আমি যেভাবে শিখছি, আমি মোটামুটি বলতে গেলে প্রথমে শুরু করেছিলাম বই দিয়ে পাওয়ার বিআই এর। সো আমি একটা বই প্রথমে পুরা ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত শিখছি, এটা এক। 2 নাম্বার, আমি ডেটা ক্যাম্পের ফুল পাওয়ার বিআই কোর্স করেছি। আর 3 হচ্ছে গিয়ে আমি প্র্যাকটিস করে করে বাকিটা শিখছি, প্লাস কিছু ইউটিউব ভিডিও, প্লাস ভালো ভালো কিছু লেকচার দেখি। জাস্ট আমি পাওয়ার বিআইটা পারি, কিন্তু যে যে কিছু ডিজাইন আছে এখন যে নতুন অ্যাডভান্স ডিজাইন গুলো আসছে যেগুলো আসলে প্রোগ্রামাররা করে, সো আমরা ওই ফেজে নাই, কারণ আমরা প্রোগ্রাম করার মতো সময়ও নাই আমাদের, ঠিক আছে। সো অ্যাভেলেবল ফিচার দিয়ে আমরা করি। সো আমরা আজকে বেসিক্যালি যেটা দেখবো আমি জাস্ট একটা শর্টকাট একটা দিয়ে দেখাই। সো এইটা যেমন আমরা একটা যদি ড্যাশবোর্ড দেখি, সো ড্যাশবোর্ডের জন্য আমাদের কি লাগে, আমাদের হচ্ছে প্রথমত ডেটা লাগে, রাইট। আমরা প্রথমে ডেটা নিয়ে আসি, ডেটা নিয়ে আসার পর ডেটাগুলো থেকে আমরা অনেক সময় আমাদের ক্যালকুলেশন করা লাগে, সেই ক্যালকুলেশন গুলো করি যেগুলোকে বলা হয় মিজার, যেটা ট্যাক্স দিয়ে করে। দেন আমরা সেগুলোকে ভিজুয়ালাইজ করি, দেন ভিজুয়ালাইজ করার পর আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট তৈরি করি। সো এইটাই হচ্ছে যে দেন হচ্ছে এটাকে আমরা পাবলিশ করি, আমাদের যদি অ্যাকাউন্ট থাকে আমরা অ্যাকাউন্টে ডাইরেক্ট পাবলিশ করতে পারি। তো এখানে যেমন আমরা কি করছি, এটা ভিজুয়ালাইজেশন করছি, ভিজুয়ালাইজেশন করার পর এটাকে যেমন আমরা এই যে দেখা গেল একটা সফটওয়্যার লুকের মতো আমরা যদি ক্লিক করি, আমরা দেখা গেল ওখানে চলে যেতে পারতেছি আমরা, ঠিক আছে, আমাদের পেজ বাই পেজ চলে যাচ্ছে। সো এই জিনিসটাকেই বলা হয় কি নেভিগেশন। আমি এখান থেকে হোমে চলে আসলাম, আমি আবার দেখা গেল সব ক্লিয়ার, স্লাইসার ক্লিয়ার করলাম। সো এইভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ কাজগুলো করি। সো এটার জন্য আমাদের মানে কয়েকটা কিছু কিছু জিনিস আমাদের খুব ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে, যে পাওয়ার বিআই এবং এক্সেল এর ভিতর কি পার্থক্য এবং পাওয়ার বিআই কি লেভেলে কাজগুলো করে, ঠিক আছে। সো আমরা যদি একটু শুরু করি। সো পাওয়ার বিআই তে ডেটাগুলোকে আমরা কি দেখি, ডাটা হচ্ছে কি আমরা যেটা ফ্যাক্ট, এগুলো নিয়ে আমরা খুব বেশি ডিসকাস করবো না। সো আমরা ডেটাগুলো কি টেক্সট আছে, নাম্বার আছে, ইমেজ আছে, অডিও ভিডিও থাকে। তো আমরা মোটামুটি টেক্সট, নাম্বার, ইমেজ এগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে ডেটা টাইপ পাওয়ার বিআই তে যেগুলো ইউজ হয় এগুলো আমরা সবাই জানি। প্রথমত হোল নাম্বার, দেন ডেসিমাল নাম্বার, দেন ফিক্সড ডেসিমাল, আমরা ফিক্স করে দিই, আমরা 2 দশমিক 3 দশমিক দেখবো। দেন ডেট ফাংশন আছে, দেন টাইম আছে, এবং কিছু ডেট টাইম একসাথে থাকে। আবার কিছু টেক্সট ফাংশন যেগুলো আমরা ইউজ করি বিভিন্ন সময়, ক্যাটাগরিক্যাল। আবার ট্রু ফলস থাকে, দেন বাইনারি থাকে। এগুলো হচ্ছে বেসিক ডেটা টাইপ। সো তারপর হচ্ছে আমরা পাওয়ার বিআই তে নরমালি আমরা যে কোনো ক্যালকুলেশন যখন করি আমরা পুরো কলাম ধরে করি, তাই না? জি ভাইয়া, কলাম ধরে করি। তার মানে আমাদের যা কিছু হবে কলাম দিয়ে হবে। সো কলাম কি, কলাম মানে হচ্ছে একটা ভেরিয়েবল, রাইট। প্রতিটা কলাম হচ্ছে একটা ভেরিয়েবল পাওয়ার বিআই তে। সো আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করি এখানে। আমরা এক্সেলে কি করি, আমরা রো বাই রো কাজ করি, মানে বিভিন্ন ভাবে করি, আমরা একটা সেগমেন্ট নিয়ে কাজ করি। বাট পাওয়ার বিআই তে কিন্তু ব্যাপারটা এরকম না। পাওয়ার বিআই তে কোনো কিছু করতে হইলে, যেমন আমি কি এক্সেলে কি যে কোনো একটা সেলের আমরা ডেটা রিপ্লেস করতে পারি না, আমরা যে কোনো পারি একটা ভাইয়া। সেলের ডেটা চেঞ্জ করতে পারি, কিন্তু পাওয়ার বিআই তে কিন্তু আমরা এটা পারবো না। পাওয়ার বিআই তে আমার ওই পুরো কলামের যদি একই নাম থাকে, তো আমরা 10টা কলামে মমিনুল নাম আছে, আমি এটাকে রিপ্লেস করতে চাই, যে কোনো একটা আমি পারবো না, আমার কি হবে 10টা রিপ্লেস হবে। কারণ কি, এটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে কোনো ডেটাবেস না, এটা হচ্ছে কি ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার। সো এটা ধরেই নেয় যে আমি ডেটা এক জায়গা থেকে নিয়ে আসতেছি, ঠিক আছে, এবং এখানে আমি কলাম লেভেলে কাজ করতেছি বা ভ্যারিয়েবল লেভেলে কাজ করতেছি। কারণ আমি যদি সেল লেভেলে এই ফ্রিডমটা থাকে, আমার ডেটা ম্যানিপুলেট হয়ে যাওয়ার চান্স থাকে কাজ করার সময় অনেক ক্ষেত্রে। সো এখানে আমরা ভেরিয়েবল লেভেলে কাজ করব। সো ভেরিয়েবল কয় ধরনের আছে, প্রথমত হচ্ছে ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। সো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি, কেউ একজন বলতে পারবেন যে কোনগুলোকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলে? ভাই যেগুলা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা এগুলাকে ক্যাটাগরিক্যাল বলে। যেমন যেমন গুড, ব্যাড, তারপর মিডিয়াম, এগুলা হচ্ছে একটা। তারপরে আমরা ভার্বালি কোনো কিছু যদি ডিফাইন করতে যাই, এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা।
ওকে, সো আমি যদি জাস্ট আপনারা যদি ফেব্রিক টিমের হন, ফেব্রিক টিমে আপনার ধরেন বিভিন্ন টাইপের ফেব্রিক AC আছে, রাইট? ফেব্রিক আছে। সো আমি ক্যাটাগরি সো ফেব্রিকের যে বিভিন্ন টাইপ, যে একটা আছে ধরলাম আমি 72 ডায়ার ফেব্রিক, ঠিক আছে, বা সিঙ্গেল জার্সি ফেব্রিক, বা 98 কটন 2% ইলাস্টিন ফেব্রিক। সো এই যে বিভিন্ন ধরনের যে নাম, সো আমার ফেব্রিক ক্যাটাগরি আমি যদি কম্পোজিশন দিয়ে ধরি তাহলে এক এক অনেকগুলো ক্যাটাগরি আসবে, রাইট? দেন আমি যদি আমার মেশিন ডায়া দিয়ে ধরি, এগুলো হচ্ছে কি একটা ক্যাটাগরি। ওকে, দেন এই ক্যাটাগরির আন্ডারে যে নাম্বারগুলো থাকবে ডিরেক্ট, সেগুলো হচ্ছে কোয়ান্টিটিভ। কত কেজি ফেব্রিক প্রডিউস হয়েছে, কত মিটার হয়েছে, এটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ। সো ক্যাটাগরিক্যাল গুলো আবার হতে পারে এরকম যে নর্মাল, নমিনাল, জেন্ডার, কালার বা হোয়াটএভার বিভিন্ন এই যে বললাম ফেব্রিক টাইপস লাইক, আবার অর্ডিনাল বা র্যাঙ্কিং টাইপের, যে র্যাঙ্কিং হলে কি হতে পারে গুড, ব্যাড, এক্সিলেন্ট, বা র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3 এরকম, বা রেটিং, এগুলো থাকতে পারে। আর কোয়ান্টিটেটিভের ভিতর দুইটা আছে, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। আমি যদি ফেব্রিক ধরি, ফেব্রিক কি হবে কন্টিনিউয়াস, 100 কেজি, 101 কেজি, 101.2 কেজি, এনি নাম্বার পসিবল। বাট ডিসক্রিটের ক্ষেত্রে আমি যদি বলি প্ল্যানিং এ কতজন আছে, 10 জন, একটা ডিসক্রিট নাম্বার, ঠিক আছে? সেটা কি নাম্বার অফ, আমি কি বলতে পারবো যে নাম্বার অফ ফেব্রিক, আমরা বলতে পারি নাম্বার অফ ফেব্রিক টাইপ হতে পারে, বাট নাম্বার অফ ফেব্রিক হবে না, ঠিক আছে? নাম্বার অফ ফেব্রিক 10 লাইক দ্যাট, বা নাম্বার অফ এমপ্লয়ি ইন প্ল্যানিং 10। আর কন্টিনিউয়াস গুলো কি, যেমন হাইট, ওয়েট, এগুলো কোনো ফিক্সড নাম্বার নাই, ডেসিমাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হইতে পারে। ক্লিয়ার সবাই? ওকে, দেন ওকে ডেটা টাইপ তো আমরা, ওকে থ্যাংক ইউ। দেন ডেটা টাইপ তো আমরা অলরেডি দেখলাম। এখন আমরা যখন ডেটা তৈরি করি, আপনার প্রেজেন্টেশনটা ফুল ভিউতে দিয়ে দিন। ওকে এই ওকে পাশে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যখন ডেটা নিয়ে কাজ করি, আমরা অ্যানালাইসিস করার সময় ডেটা যদি আমার ভুল থাকে, অ্যানালাইসিস কি ঠিক আসবে? আসার কথা না নরমালি। সো আমাদের ডেটার ভিতর যে, হ্যাঁ বলেন ভাই। ডেটা ভুল থাকলে ভুল অ্যানালাইসিস আসবে, দিবে তো একটা অ্যানালাইসিস। হ্যাঁ, বাট ভুল অ্যানালাইসিস আমাকে ভুল ডিরেকশনে নিয়ে যাবে। জি জি জি। সো যেটা বলা হয় যে আমেরিকায় প্রায় দেখা গেল যে সম্ভবত এরকম নাম্বার ছিল যে $3 ট্রিলিয়ন বা এরকম একটা নাম্বার ছিল, যেটা হচ্ছে গিয়ে শুধু ডেটাবেস ডিসিশন, রং ডিসিশন মেকিং এর কারণে হয়, ঠিক আছে? সো ওদের দেশে যেহেতু অনেক বড় বড় জিনিস নিয়ে কাজ করে, সো ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ওদের ক্ষেত্রে, প্রিসিশন অনেক ইম্পর্টেন্ট। সো ডেটায় কি ধরনের এরর থাকে আমরা একটু জাস্ট দেখে নেই। সো প্রথমে মিসিং ডেটা, আমরা যখন ডেটাবেজে ডেটা রাখি, আমার ডেটাতে অনেক সময় মিসিং থাকে, যে আমরা একটা ফিল্ড পূরণ করি নাই, ঠিক আছে? সেটা হলো মিসিং ডেটা। সো আমি যদি এখানে একটা ডেটা দেখি, তাহলে আমার দেখা গেল ঠিক এই যে জায়গাটায় ডাটাটা নাই, ঠিক আছে? আমার এই প্রোডাক্টটার কি নাই, প্রাইসটা দেওয়া নাই, সেটা হচ্ছে মিসিং ডেটা। দেন ডুপ্লিকেট ডেটা, অনেক সময় আমরা ডেটা যখন রেকর্ড করি, দেখা গেল একই ডেটা দুইবার রেকর্ড করি, ঠিক আছে? সো এটা ডুপ্লিকেট ডেটা। সো এটা করলেও কি আসবে, একটা রং রেজাল্ট আসবে। যেমন এখানে কি দুইটা রো একই এন্ট্রি হয়েছে। সো আমি যদি এখানে দেখি যে একটা অর্ডার যদি একই অর্ডার দুইবার হয়, তার মানে কি এটা রং হয়ে গেল না? এখানে একজন অর্ডার দিয়েছে দুইটা, আপনার সিস্টেমের কোনো এররের কারণে দেখাচ্ছে অর্ডার হয়ে গেছে, একটা অর্ডার দুইবার হয়ে গেছে, আপনি দুইটা অর্ডার ডেলিভারি দিলেন। সো সে কি করবে, একটা তো রিটার্ন করবে অবভিয়াসলি, রাইট? সো ইটস এ ফাইন্যান্সিয়াল লস। দেন ইনকনসিস্টেন্সি। সো ইনকনসিস্টেন্সিটা কি, যেমন আমাদের অনেক সময় ধরেন একটা যদি ডেট রেঞ্জ থাকে, তো ডেট রেঞ্জের বাইরের কোনো ডেটা থাকলে সেটা কি ইনকনসিস্টেন্ট হয়ে গেল। সো এগুলো হচ্ছে ডেটার ভিতর আমাদেরকে ফাইন্ড করতে হবে, বাস আমরা ডেটা রেকর্ডের সময় আমাদেরকে পরিষ্কার ঠিক ডেটা দিতে হবে। আবার ইনকনসিস্টেন্ট এরকম হইতে পারে যে আমরা একটা অ্যানালাইসিস করতেছি কোন একটা কারেন্সি নিয়ে, এখানে টাকা, ইউএসডি, কানাডিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার আছে। এখন $1 আর $1 যোগ করে যদি আমি বলি যে 2, এটা কি রাইট ডেটা বা রাইট রেজাল্ট? এটা ভুল হবে, এটা ভুল হবে। তো এই যে এটা কনসিস্টেন্ট না, ঠিক আছে, ইনকনসিস্টেন্ট হয়ে গেল। সো এই জিনিসগুলো আমাদের ডেটা অ্যানালাইসিস করার আগে ক্লিয়ার করে নিতে হবে। আবার দেখা গেল আমরা যদি এখানে দেখি প্রোডাক্ট কোড,
মানে সাধারণত কি আমরা বিভিন্ন কোড বা যেগুলো কোডিং করি এগুলোর একটা সিস্টেম থাকে না, যে 6 ডিজিট 5 ডিজিট বা এমপ্লয়ি নাম্বার বা স্টুডেন্ট আইডি, এগুলো একটা প্যাটার্ন ফলো করে না সবসময়? হ্যাঁ করে। করে। সো এখানে যেমন আমরা যদি একটু খেয়াল করি, প্রোডাক্ট কোড আর কোয়ান্টিটি দুইটা অল্টার চেঞ্জ মানে ইয়ে হয়ে গেছে না, অল্টারনেট হয়ে গেছে না? হ্যাঁ এটা হচ্ছে কি এন্ট্রি মিস্টেক। সো এই যে এটা ইনকনসিস্টেন্সি চলে আসছে। সো আমার দেখা গেল এই প্রোডাক্টের বিক্রি হয়েছে 1 পিস, কিন্তু আমার এখানে এন্ট্রি ভুলের কারণে হয়ে গেছে 1005 পিস। সো ইটস এ হিউজ মিস্টেক, তাই না? দেন আছে আউটলায়ার। সো এখন এই 1005 কে আমরা কি আউটলায়ার বলতে পারি, রাইট? আচ্ছা, সবাই কি আউটলায়ারের সাথে পরিচিত? না, আমি পরিচিত না। আচ্ছা, সো আউটলায়ার হচ্ছে এমন একটা জিনিস, আমি জাস্ট একটু ইয়ে করি এখানে। সো আমার ধরেন আমি যদি এটা স্ট্যাটিস্টিক্যালি দেখাই যে আমার কিছু ডেটা আছে এরকম, পয়েন্ট গুলো এরকম, ঠিক আছে? হঠাৎ একটা ডেটা দেখা গেল এই জায়গায় আছে। সো এই যে একটা নির্দিষ্ট লেভেল থেকে একটা ডেটা অনেক দূরে চলে যাওয়া, সো সোজা মানে খুব সহজভাবে বুঝলে এটাকে বলা হয় আউটলায়ার। ওকে, ধরেন আমরা যদি এরকম ধরি যে উচ্চতা, মানুষের উচ্চতা কেমন হয় নর্মালি, আমরা যদি ধরি একটা স্ট্যান্ডার্ড যে ধরেন 5 ফিট থেকে 6.5 ফিট ধরলাম। এখন কেউ যদি 8 ফিট হয়, সেটা কি এক্সেপশনাল না? সো ইটস এ কাইন্ড অফ আউটলায়ার, ঠিক আছে? অথবা ভুল করে যদি কেউ ডাটা এন্ট্রি দিচ্ছে যে একজনের উচ্চতা বানাই দিচ্ছে 65 ফিট 6.5 এর জায়গায়, সেটা কি আউটলায়ার, কিন্তু ডেটাতে তো থাকবে এটা, রাইট? মানে ওভার এক্সেসিভ দেন নরমাল আর কি, সেটাই। এক্স্যাক্টলি, নরমালের চাইতে অনেক বাইরে মানে কি যেটা থাকবে। অ্যাবনরমাল যদি কোনো আউটপুট আসে সেক্ষেত্রে সেটাকে বলতে পারি এটা আউটপুট না, এটা হচ্ছে যে মানে ডেটা হচ্ছে আচ্ছা আচ্ছা ইনপুট। অ্যাবনরমাল ইনপুট, হ্যাঁ, অ্যাবনরমাল ডেটা ইনপুট থাকবে, সেক্ষেত্রে সেটা এটাকে হচ্ছে আউটলায়ার আউটলায়ার। বলবো। এক্স্যাক্টলি। আচ্ছা। আমাদের যে আমরা যে ডেটাটা দেখলাম, ফর এক্সাম্পল আমি যদি এটাতে যাই যে এই যে এক প্রোডাক্ট কোডে 1 আর কোয়ান্টিটি চলে গেছে 1005। সো এই যে 1005 এটা হচ্ছে একটা আউটলায়ার ডেটা। কারণ নর্মালি যদি আমি একটা রিটেল শপ ধরি, তো কেউ কি মানে ওন্ডার কিডস 20 গ্রাম ওন্ডার কিডস কেউ 1005 পিস নিশ্চয়ই কিনবে না, রাইট? সেটা এক্সেপশনাল ডেটা। সো নর্মালি দেখা গেল 2 পিস 5 পিস 10 পিস হইতে পারে, বাট 1005 পিস ইটস মানে নট রেগুলার। সো এই ধরনের গুলোকে বলা হয় আউটলায়ার। দেন হচ্ছে ইনকারেক্ট। ইনকারেক্ট হচ্ছে কি, আমার অনেক সময় যে ডেটা টাইপ গুলো আমরা দেই বা আমরা অনেক সময় ভুল স্পেলিং লিখি, এগুলোকে বলা হয় ইনকারেক্ট ডেটা। সো এইটা আমাদের প্রচুর হয় যদি আমরা ডাটা এন্ট্রি র্যান্ডম করি। যেমন কোয়ান্টিটি, এই ফিল্ডে আমি দিছি 2.1। সো 2.1টা কি আসলে আমার কোয়ান্টিটি গুলো এখানে আমরা ধরে নিচ্ছি এগুলো সব যেহেতু ইউনিট 1 2 3 এরকম হবে হোল নাম্বার। 2.1টা এখানে কি ইনকারেক্ট, রাইট? বা আমি এই যে জেলার নাম লিখছি এই যে এখানে, সো দেখা গেল একটা বানান ভুল লিখছি আমি নারায়ণগঞ্জ। সো ইনকারেক্ট ডাটা থেকে বাঁচার কিছু কিছু উপায় হচ্ছে, যেরকম ডিস্ট্রিক্টটা যদি আমরা ড্রপ ডাউনে রাখি এন্ট্রির সময়, তাহলে কি ভুল হবে কখনো? আমি যদি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করি, না ভুল হবে না, নাম্বার ভুল হবে না। বা আমি যদি একটা মডেল বানাই ডেটা ভ্যালিডেশন দিয়ে যে কোয়ান্টিটি এই প্রোডাক্টের কোয়ান্টিটি গুলা কখনোই দশমিক বসাইতে পারবে না, তাহলে কি এটা অটোমেটিক আমি 2.1 দিলে কিন্তু সে নেবে না, রাইট? বা আমি 2 বাংলা এই টেক্সটে লিখলেও নিবে না। সেইভাবে আমাদের কি করতে হবে, এই ডাটা পয়েন্ট গুলো এন্ট্রির সময় আমাকে ঠিক করে নিতে হবে। এবং এন্ট্রি যে আমার সিস্টেম থাকবে সেটার আমার ডিজাইনই হবে এরকম যে আমি যাতে সর্বোচ্চ কি কারেক্ট টাইপ ডেটা এনশিওর করতে পারি। ওকে, যত জায়গায় সম্ভব সো আমাদের এটা এনশিওর করতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেন ডেটা টাইপ মিসম্যাচ।
সো ইনকারেক্ট ডেটার একটা ফর্ম হচ্ছে ডেটা টাইপ মিসম্যাচ। যেমন এই যে কোয়ান্টিটি, হোল নাম্বারের জায়গায় কি হয়েছে, দশমিক চলে আসছে, ঠিক আছে ভাই। আমি এই যে 2 লিখছি, 9 লিখছি। সো ডেটা যখন আমি যদি যোগ করি, এই 9 কে কি সে যোগ করতে পারবে এখানে? না, পারবে না, পারবে না। এটা তো টেক্সট হয়ে গেছে। এক্স্যাক্টলি, সো এটা টেক্সট হয়ে গেছে। সো এটা হচ্ছে ডেটা টাইপ মিসম্যাচ। তো এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে আমাদের। দেন রিডান্ডেন্ট ডেটা। রিডান্ডেন্ট ডেটা হচ্ছে কি, যে একই ডেটা মাল্টিপল টাইম থাকা, মানে অনেকটা ডুপ্লিকেট ডেটার মতো, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের রিডান্ডেন্ট ডেটা। আর দুই হচ্ছে অপ্রয়োজনীয় অনেকগুলো কলাম যদি থাকে আমাদের, যেগুলো কাজ রিলেভেন্ট না, সেটা হচ্ছে কি রিডান্ডেন্ট ডাটা। এগুলো থাকলে কি হয়, আমার ফাইলের সাইজ বড় হয়ে যাবে না, অনেক ডেটা থাকলে একটা ফাইল অপ্রয়োজনীয়, এবং অ্যানালাইসিস করতে অনেক সময় লাগবে অনেক, রাইট? ফাইলটা ভারী হয়ে যাবে অনেক আর কি। এক্স্যাক্টলি, ফাইল ভারী হলে টাইম বেশি লাগবে অ্যানালাইসিস করতে। এবং এক সময় দেখা গেল, অনেক সময় আমরা কি এক্সেল ভারী হয়ে গেলে কি ক্র্যাশ করে না একটু পর পর? আবার ভুল হওয়ার চান্স থাকে, কারণ অনেক বেশি হিজিবিজি হয়ে যায় তখন। এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে রিডান্ডেন্ট ডেটা। সো আমরা পাওয়ার বিআইতে যখন কাজ করব, তখন আমরা দুইটা জিনিস খুব দেখবো। একটা হচ্ছে ফ্যাক্ট টেবিল, আর একটা হচ্ছে ডাইমেনশন টেবিল। ফ্যাক্ট নাম শুনলে কি মনে হয়? ফ্যাক্ট যেটা অ্যাবসলিউট ট্রুথ। আর ডাইমেনশন? ডাইমেনশন ইউজুয়ালি ডিরেকশন বা হচ্ছে অ্যারের বোঝায়। ওকে, বাট পাওয়ার বিআই তে নরমালি যেটা হয়, যারা যারা ট্রেনিং করছেন, আই থিংক তারা ফ্যাক্ট টেবিল, ডাইমেনশন টেবিল দেখছেন। তারপরে এটা আমরা রিফ্রেশ করে নেই। ফ্যাক্ট টেবিল হচ্ছে যখন আমাদের মানে একবারে মডিউলার নাম্বারগুলো থাকবে যেখানে, সেগুলো হচ্ছে ফ্যাক্ট টেবিল। আর ডাইমেনশন টেবিল হলো যেখানে ক্যাটাগরিক্যাল ডেটাগুলো থাকবে, ঠিক আছে। ক্যাটাগরিক্যাল ডেটাগুলো যখন থাকবে, সেটাকে আমরা বলবো আমরা ডাইমেনশন টেবিল। আর যখন আমাদের সেই ডাইমেনশনের ফ্যাক্ট থাকবে, যেমন ফেব্রিক টাইপের যদি আমি একটা টেবিল তৈরি করি, সেটা হচ্ছে ডাইমেনশন টেবিল। মেশিন টাইপের টেবিল তৈরি করি, ডাইমেনশন টেবিল হবে। বাট আমি যখন কত কেজি ফেব্রিক প্রোডাকশন হয়েছে দিব, তখন কি অনেকগুলো আসবে না? একটা টাইপ অফ ফেব্রিক কি প্রতিদিনই তো হচ্ছে আমার, রাইট? প্রতি ঘন্টায় দেখা গেল কিছু ফেব্রিক হচ্ছে, ডেলিভারি হচ্ছে। সো এগুলো হচ্ছে ফ্যাক্ট। সো ফ্যাক্ট টেবিলে হচ্ছে গিয়ে রেকর্ড থাকবে আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস গুলা বা ডেটাগুলা। আর ডাইমেনশনে থাকবে আমাদের ক্যাটাগরিক্যাল ডেটাগুলা। আমি ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাই, এখানে ফ্যাক্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে এটা নিউমেরিক্যাল ডাটা। না, নিউমেরিক্যাল মানে ফ্যাক্ট মানে সবসময় নিউমেরিক্যাল হয়, ব্যাপারটা এরকম না। নিউমেরিক্যাল না হতে ডিসক্রিট পারে, বা কন্টিনিউয়াস যে কোনো হ্যাঁ একটা। হতে পারে। কিন্তু যেটা হচ্ছে ফ্যাক্ট মানে কি, যেটা রেগুলার ঘটতেছে, ট্রানজেকশন হচ্ছে, আচ্ছা, সেলস হচ্ছে, regular। এগুলা, ঠিক আছে। কি সেলস হচ্ছে, এটা হলো ডাইমেনশনে চলে যাবে। যেমন আমি যদি বলি যে মোটরসাইকেলে 10টা টাইপ আছে, রাইট? ধরি যদি আমি, তো এটা হচ্ছে একটা ডাইমেনশন। এখন প্রতিদিন কয়টা মোটরসাইকেল বিক্রি হচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্ট টেবিলে থাকবে। ওকে, তো আমরা একটা উদাহরণ দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট থিওরিটা বললাম। সো ফ্যাক্ট টেবিলের পারপাসটা কি? স্টোরস কোয়ান্টিটেটিভ ডেটা ফর অ্যানালাইসিস এন্ড রিপোর্টিং। কন্টেন্ট কি থাকে? কন্টেইনস মেজারেবল নিউমেরিক্যাল ডেটা, যেমন সেলস অ্যামাউন্ট, কোয়ান্টিটি, এরকম। গ্র্যানুলারিটি, হাই গ্র্যানুলারিটি, ঠিক আছে। ট্রানজেকশন মানে ট্রানজেকশন লেভেল, মানে প্রত্যেকটা মাইক্রো থাকে এখানে। দেন হচ্ছে কিজ, কন্টেইন ফরেন কিজ দ্যাট রেফারেন্স ডাইমেনশন টেবিল। এটা আমি একটু পরে দেখাবো কি জিনিসটা কি। সরি, কি মানে হচ্ছে KEY, আর কি মানে হট বললাম আর কি। দেন ডাইমেনশনে কি থাকে? পারপাস, স্টোর ডেসক্রিপটিভ ইনফরমেশন, প্রোভাইড কনটেক্সট টু দা ফ্যাক্ট টেবিল। দেন কন্টেন্ট থাকে কি? অ্যাট্রিবিউটস বা গুণাবলী যাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স। গ্র্যানুলারিটি হচ্ছে লেস, মানে এখানে কি থাকে? অ্যাগ্রিগেশন থাকে। আর এখানে থাকে কি? প্রাইমারি কিছু কি থাকে, যেটাতে আমরা লিঙ্ক করি দুটা টেবিলকে। সো এই টেবিলটা হচ্ছে কি, দেখেন বাম পাশে একটা অর্ডার। আমরা নর্মালি যখন অর্ডার দেই অনলাইনে, বা কোনো যখন অর্ডার রেকর্ড হয়, সেটা কি একটা নাম্বার থাকে না অর্ডারের? সো একটা আমরা অর্ডার কোড দিয়ে বলি, অর্ডার কোড। দেন একটা প্রোডাক্ট কোড, দেন একটা কোয়ান্টিটি, আর একটা হচ্ছে যে কি পরিমাণ ডেলিভারি হয়েছে। সো এখানে যদি আমি খেয়াল করি, এই যে কোয়ান্টিটি আর ডেলিভারি, এই দুইটা হচ্ছে গিয়ে কি আমার ফ্যাকচুয়াল ডাটা, গ্র্যানুলার লেভেলের, ঠিক আছে, অর্ডার কোড আর প্রোডাক্ট কোড দিয়ে। এখন আমরা একটা জিনিস সবাই খেয়াল করছি, যখন আমরা কোনো কোড বসাই, আমরা বড় একটা নামকে একটা কি কোডে সংক্ষিপ্ত করি না? হ্যাঁ হ্যাঁ, কোডিং এর সুবিধার জন্য।
হ্যাঁ, কারণ কি এটা দুইটা সুবিধা, একটা হচ্ছে এটা হচ্ছে সিম্পলিসিটি, সিম্পল হয়, আর 2 নাম্বার হচ্ছে এটা ডেটা স্টোরিং এর জন্য আমার কম জায়গা লাগে। ধরেন একটা, আমি যদি বলি একটা ধরেন ফেব্রিক আছে, এটার 98% যদি আমি কটন ধরি 2% ইলাস্টিক, সো এটা আপনি যে কোড করেন 98C2E, এটার কোড বানাই দিলেন, তখন কি এটা একটা ছোট হয়ে গেল না অনেক? হ্যাঁ হ্যাঁ, ছোট হয়ে গেলাম। সো আমি যদি একটা টেবিলে এটা 100 বার লিখি, যে পরিমাণ জায়গা লাগবে, আর ওই যে নামটা যদি 100 বার লিখি, অনেক বেশি জায়গা লাগবে না? অনেক বেশি জায়গা লাগবে। এক্স্যাক্টলি। সো আমরা নরমালি ফ্যাক্ট টেবিলে কি করি, ফ্যাক্ট টেবিলগুলোতে আমরা এই কোডগুলোকে ইউজ করি, ঠিক আছে? আর এই কোডগুলোর অরিজিনাল ডেসক্রিপশনটা থাকে ডাইমেনশন টেবিলে। ওকে, তার মানে তো কি ভাই, এই যে okay. কোড যেটা, এই কোড হুম। যেটা নিয়ে আসলাম যে 95% কটন 2% ইলাস্টেন কে যে একটা সিম্পল কোডে নিয়ে আসলাম, এটা ফ্যাক্ট টেবিলে চলে গেল, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু এটা ইনিশিয়ালি ছিল হচ্ছে ডাইমেনশনে ছিল না নাকি? আমার ডাইমেনশন টেবিলে একটা রেকর্ড ক্রিয়েট হবে, যেখানে ওই 92 98 মানে C2E একটা কলাম থাকবে, এটা হলো কোড কলাম, আর ডেসক্রিপশন কলাম একটা থাকবে, ওখানে ওই ফেব্রিকের পুরো ডেসক্রিপশনটা দেওয়া ওকে থাকবে। ফাইন, তাহলে ভাই এই যে কোড কলাম যেটা, কোড হুম। কলামটাকে কি আমরা ফ্যাক্ট টেবিল বলতে পারি? না, কোড এভাবে বলা যাবে না। ফ্যাক্ট টেবিলে হচ্ছে যখন এই যে এরকম ডেটা থাকবে, কোয়ান্টিটি, কোয়ালিটি, ডেলিভারি, এগুলো থাকবে যখন, তখন হচ্ছে ফ্যাক্ট টেবিল হবে এগুলা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আর যেমন এখানে অর্ডার কোড আছে, এই যে অর্ডার কোড এটা হচ্ছে কি, ঠিক আছে? বা প্রোডাক্ট কোড এটা হচ্ছে কি, এটা কেন কি? আমরা নরমালি ডাটা যখন অ্যানালাইসিস করি, আমাদের কি একটা টেবিলে ডেটা থাকে নাকি অনেক টেবিলে থাকে? অনেক টেবিলে থাকে। অনেক টেবিলে থাকে। So, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে লিংক করতে হবে না আমাকে? সো এই লিংকটা হবে কি দিয়ে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা। সো এখন এটা আমার একটা টেবিল দেখালাম, এই সবুজ দুইটা হচ্ছে যে ডান পাশের কলাম দুইটা হচ্ছে ডাইমেনশন ফ্যাক্ট, আর বাম পাশের দুইটা হচ্ছে কি। এটা কিভাবে কাজ করবে? এখন আমি আরেকটা কলাম তৈরি করলাম, ঠিক আছে? এখানে কি আছে? এটা অর্ডার কোড আছে, অর্ডার ডেট আছে, ডেলিভারি ডেট আছে, ডি কোড মানে আমি এখানে জাস্ট বলছি ডিস্ট্রিক্ট কোড, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে অর্ডারটা আসছে, আর এম কোড হচ্ছে ম্যানেজার কোড, কোন ম্যানেজার অর্ডারটা করেছে। ক্লিয়ার? সো দুইটা টেবিলে দেখেন অর্ডার কোডে কয়টা রো আছে এখানে বলেন তো? রো 4টা, 1 2 3 4টা, 5টা কলাম মানে রো আছে ফার্স্টটাতে এখানে। আছে 5টা, পরেরটাতে হ্যাঁ 4টা। হ্যাঁ, সো 5টাতে একই অর্ডার না, এখানে অর্ডার নাম্বারটা এক না? অর্ডার নাম্বার সেম, একই। হ্যাঁ, সো দেখেন এই একটা অর্ডার নাম্বার একজন করেছে, ধরেন আপনি একটা অর্ডার করলেন ধরেন দারাজে, সো আপনি 5টা প্রোডাক্ট অর্ডার করেছেন, সো বাম পাশের টেবিলটা এটাই বোঝাচ্ছে 5টা প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন, রাইট? বাট অর্ডার কয়টা আপনার? একটা, রাইট? একটা অর্ডার, একটা। হ্যাঁ হ্যাঁ, এই অর্ডারটা আপনি করেছেন একটা নির্দিষ্ট ডেটে, এই অর্ডারটা ডেলিভারি হয়েছে একটা ডেটে, এটা একটা ডিস্ট্রিক্ট থেকে অর্ডার হয়েছে একটা কোডের আন্ডারে। সো এই অর্ডারটাকে আমি বাকি ইনফরমেশন গুলো একটা লাইনে তৈরি করে ফেলতে পারি না, যেটা ডান পাশের টেবিলে করা হয়েছে, রাইট? সো এখন যদি আপনি এই অর্ডার, এইটা যদি আমি না করে আমি যদি বাম পাশের টেবিলে আরো 5টা কলাম তৈরি করতাম, তাহলে আমার 1 2 3 4 4 গণিত 4, আরো এক্সট্রা 16টা সেল তৈরি করা লাগতো না বাম পাশে, সব ইনফরমেশন একসাথে রাখতে হইলে? হ্যাঁ, অনেক স্টোরেজ নেওয়া লাগতো তাহলে। এক্স্যাক্টলি। সো আমি কিন্তু কি করলাম, টেবিলটাকে ছোট করে নিয়ে আসলাম, তাই না? সো এই যে এটা কেন? কারণ আমার হচ্ছে বিগ ডেটা নিয়ে কাজ করতে গেলে, বিগ ডেটা বলতে কিন্তু আমরা ডে টু ডে ডেটা করি এরকম না, মিলিয়নস অফ ডেটা। ওকে, আপনার যদি ধরেন আপনার ডিবিএল গ্রুপে 10 বছরের ফেব্রিক স্ট্যাটাস বাইর করেন, এই ডেটা কত বড় হইতে পারে? মিনিমাম ধরেন কয়েক মানে কোটি রো হয়ে যেতে পারে, রাইট? হ্যাঁ হতে পারে। সো আমরা যখন ছোট ডেটা দেখি আমাদের কাছে এটা কিছু মনে হয় না, স্টোরটা কি জিনিস, কিন্তু আপনি যখন অনেক বড় ডেটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার মনে হবে যে প্রবলেমটা কি। আচ্ছা, এখানে কি কারো আচ্ছা, বিগ ডেটা? হ্যাঁ বলেন। একটা প্রশ্ন আছে। অবশ্যই বলেন। আমার যে ডাইমেনশন টেবিলটা বা ফ্যাক্ট টেবিলটা, এটাও তো আমার ব্যাক এন্ডে কোথাও এক জায়গায় স্টোর করাই লাগতেছে আলটিমেটলি, না? লাগতেছে। তো এখন ঘটনা হচ্ছে যখন এটা একটা ডিফারেন্ট প্লেসে স্টোর থাকবে, তখন তো আমার ওই এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট ট্রান্সফরমেশন লোড ফেজটা, তাহলে তো ওটা বেশি হয়ে যাবে না, কমপ্লিকেটেড হয়ে যাবে না? না না না, এইটা হচ্ছে গিয়ে লোডটা ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে গিয়ে আমার দেখেন, আমি যদি ধরি অর্ডার নাম্বার একটা এক্স অর্ডারে আপনার এখানে একটা অর্ডারের জন্য ধরেন আপনার বিভিন্ন যে গ্রানুলার, মানে এখানে আমি যদি 15টা ইনফরমেশন ধরি বাম পাশের টেবিলে, রাইট?
একটা অর্ডারের আন্ডারে। সো এখন যদি আমি এইখানে আবার অর্ডার কোডের পরে আরেকটা কোড দিতাম যে অর্ডার ডেট, ডেলিভারি ডেট, ডি কোড, এম কোড। সো এই যে 18,782 অর্ডারের জন্য অর্ডার ডেট একই হইতো না সবগুলাতে, ডেলিভারি ডেট একই হ্যাঁ হইতো। So আমার তখন আরো 20টা ফিল্ড লাগতো, যেখানে আমি ডান পাশে কি করছি এই জিনিসটাকে মাত্র 5টা ফিল্ডে সামারাইজ করে ফেলছি, রাইট? আমার কয়টা এটা কি ফিল্ড টানা লাগছে, রিডান্ডেন্সি? রিডান্ডেন্সি কমে গেল আমার। সো আমি জাস্ট কি করব, এই যে অর্ডার কোড আর অর্ডার কোডকে লিঙ্ক করে দিব, তখন কি হবে, সে 1872 এর অর্ডার ধরে জাস্ট সে ডেট গুলো নিয়ে চলে আসতে পারবে, কোনো সমস্যা নেই, যেহেতু লিঙ্ক পেয়ে যাবে সে। এই যে দুইটা দিয়ে আমি লিঙ্ক করে দিব, ওকে। হ্যাঁ, তো আলটিমেটলি ব্যাক এন্ডে কিন্তু স্টোর করাই লাগতেছে আমার ডিটেইলসটা। কিন্তু অনেক কম লাগতেছে, আমার সেকেন্ড টেবিলটাতে সামারি ডেটা থাকতেছে। সো দুইটা টেবিল করার ফলে যেটা হলো, আমার অনেকগুলো কম ফিল্ড লাগবে দুইটা ডেটায়, নাম্বার অফ টেবিল দুইটা, বাট ফিল্ড কিন্তু অনেক কমে যাচ্ছে আমার। হ্যাঁ, বুঝতে পারছি। দেন আমি যদি আরেকটা টেবিল করি, এখন আমার কাছে কি কোনো প্রোডাক্টের ক্যাটাগরি ইনফরমেশন আছে। সো আমি একটা ক্যাটাগরি টেবিল তৈরি করলাম, ধরেন এখানে এইটা হচ্ছে ধরেন একটা হচ্ছে পিওর ডাইমেনশন টেবিল। উপরে দুইটা টেবিল কিন্তু দুইটাই ধরো এক ধরনের ফ্যাক্ট টেবিল, আর নিচেরটা হচ্ছে পিওর ডাইমেনশন টেবিল। এখানে কি আছে, ক্যাটাগরি আছে, প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্ট কোড, প্রাইস আছে, ওকে। সো এই যে 1001 নাম্বার যে প্রোডাক্টটা, এইটার এখানে কোড দেওয়া আছে না 1001। হ্যাঁ, আছে। সো আমি এই কোড দিয়ে ওই কোডকে যদি লিঙ্ক করি, তাহলে সে যখন 1001 পাবে তখন সে জানবে এটা কি, এটা হচ্ছে স্যান্ডউইচ, এটার দাম হচ্ছে 80 টাকা। এখন যদি আমার এখানে ধরেন প্রোডাক্ট কোডের জায়গায় আমি যদি সব ইনফরমেশন দিতাম, তাহলে এখানে অনেকগুলো ডাটা লাগতো না, নাম লেখা লাগতো স্যান্ডউইচ ব্রেড, এটা বড় নাম, দেন প্রোডাক্ট কোড, প্রাইস। সো আমি কি করতেছি, সামারাইজ করে, কারণ আমার সর্বসাকুল্যে কয়টা প্রোডাক্ট আছে, ধরেন আমি যদি একটা সেলার হই, আমার ধরেন 100টা প্রোডাক্ট আছে, বাট আমি সেল করছি 1 কোটি, তাহলে আমার 1 কোটি ঘরে আমি কিন্তু লিখতেছি না প্রোডাক্টের এত ইনফরমেশন, আমি মাত্র 100টা ঘরে লিখে রাখছি ইনফরমেশনটা। জাস্ট পরে আমি কি করতেছি, টানতেছি। সেগুলো আমরা ডেক্সে দেখবো কিভাবে ক্যালকুলেট করে এক টেবিলের ডেটা এক টেবিলে নিয়ে যাই, মডেলিং করবো, তখন আমরা ক্লিয়ার হবে আরো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে কারো কি বিগ ডেটা নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে? ধরেন 1 কোটি রো নিয়ে কাজ করছেন, এরকম কেউ আছেন? না। নাই। মাহমুদুল ভাই, আমি করছি ভাই, এরকম অনেক করছি বিগ ডাটা নিয়ে কাজ। তোমার একটা অ্যানালাইসিসে সর্বোচ্চ কত সময় লাগছে? একটা অ্যানালাইসিসে এটা তো হচ্ছে রিকোয়ারমেন্টের উপর, স্যাররা যেভাবে চাইছে আর কি ওই বেসিসে লাগছে না আর কি। মানে তোমার এক্সপিরিয়েন্স কেমন, যে তুমি সর্বোচ্চ কত সময় দিছো একটা অ্যানালাইসিস, মানে একটা রেজাল্ট তুমি মানে দিছো, সেটা অ্যানালাইসিসের রেজাল্ট আসতে কত সময় লাগছে, আমি এটা জিজ্ঞেস করতেছি। এরকম কোনো কোয়েরি রান করছো কিনা? কোয়েরি বলতে ভাই নরমালি এক্সেল এ করছি আর কি। আচ্ছা, এক্সেল এটা সম্ভব না, এক্সেল তো মাত্র 10 লাখ রো, মানে ওর তো লিমিট হচ্ছে 10 লাখ রো। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই রকমই করছি আর কি ভাই, মানে আচ্ছা, অত বিগ করি নাই, আচ্ছা, এক্সেলে যত করা যায় আর কি। আমি জাস্ট একটা বলি, আমি আমার এক্সপিরিয়েন্স আছে, আমি বাংলাদেশের যে হাউস হোল্ড সার্ভে ডেটা নিয়ে কাজ করছি। সো ওখানে অ্যারাউন্ড তোমার 52 লাখের উপরে ইয়ে আছে, মানে ডেটা পয়েন্ট আছে। সো আমরা যখন কোয়েরি রান করতাম, বুঝছো, রাতে আমি কোয়েরি দিয়ে ঘুমাইতাম ধরো 10টার সময়, সকাল 9টা 10টার দিকে গিয়ে কোয়েরি রান করে রেজাল্ট আসতো, বুঝছো। সো এক্সট্রিমলি হিউজ ডেটা, সো দ্যাট আছে বিগ ডেটা আসলে, ঠিক আছে। সো মানে এটা এক্সপিরিয়েন্স আমাদের অনেক কম। So আমরা আসলে এক্সেলে ছোট ছোট ডেটা দেখি, তো আমাদের কাছে মনে হয় টিপি মানে ক্লিক করে আর হয়ে যায়, বাট ব্যাপারটা হচ্ছে বিগ ডেটা আসলে আসলে ইটস টু বিগ, টু টাইম কনজিউমিং। সো এখানে সিম্পলিসিটিটা অনেক ওটা ভাই ইম্পর্টেন্ট। কিসে করছেন, মানে কিসে করছেন ওটা? ওইটা করতাম Big data? স্টেটা, আচ্ছা আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আছে স্টেটা, ওটা হচ্ছে বুঝছি ইকোনমিক্সে বুঝছি, যখন মানে আমি করতাম আচ্ছা তখন আর কি আচ্ছা। এটা ইউজ করতাম। সো এটা হলো কি, এজন্য সিম্পলিসিটি অনেক ইম্পর্টেন্ট, ছোট ডেটাকে সিম্পলিফাই করা, ফ্যাক্ট ডাইমেনশন, এগুলো অনেক ইম্পর্টেন্ট এই কারণে, বুঝছো। সো এরকম এই যে প্রত্যেকটা হচ্ছে কি, আমার অনেকগুলো টেবিল থাকবে, এগুলো কি কোড দিয়ে কি থাকবে, লিঙ্ক থাকবে। যেমন ডি কোডে ডিস্ট্রিক্ট হচ্ছে 7, ডিস্ট্রিক্ট আমি 7 ধরি বা এখানে 6 ধরি, ঢাকা হচ্ছে 6। সো আমি কি করতেছি, শুধু 6 লিখে ঢাকাকে রিপ্লেস করে ফেলতে পারতেছি, রাইট। আমার অনেক কম স্পেস লাগতেছে এই জায়গাটায়। সো এইভাবে আসলে সামারাইজ করা হয় ডাইমেনশনে। সো এটা কি, ডেটা ভার্সেস ইনফরমেশন, এটা আসলে বলার কিছু নাই, আমি প্রেজেন্টেশনটা দিয়ে দিব, একটু পড়ে নিও এগুলো, ঠিক আছে। আচ্ছা ভাই, ওকে, আই থিংক সামওয়ান ইজ ট্রাইং টু জয়েন, নাকি? না, সবাই তো আছে।
দেন টাইপস অফ ডেটা অ্যানালাইসিস, এগুলো একটু দেখে নিবা সবাই, ঠিক আছে? সবগুলো আমাদের সাথে রিলেভেন্টও না। জাস্ট এখন আমি জাস্ট একটু সময় নিব একটা জিনিস, যেহেতু আমাদের যে ডেটা টাইপগুলো আমরা নেই, সবাই তো আমরা চার্ট তৈরি করি বিভিন্ন ধরনের, অনেক সময় রিলেভেন্ট চার্ট তৈরি করি, অনেক সময় ইরিলেভেন্ট তৈরি করি। সো এটার জন্য আমাদের ডেটা টাইপগুলো বুঝতে হবে, ঠিক আছে? সো নর্মালি ডেটা হয় 4 ধরনের। আমরা ডেটা ধরি, সামন কারো মনে হয় নেটে প্রবলেম হচ্ছে, ইন আউট হচ্ছে খালি। সো ডেটা মূলত হয় 4 ধরনের। আমি এটা ডিরেক্ট, ডেটা 4 ধরনের হয়। একটা হলো যে কম্পেরিজন, রিলেশন, ডিস্ট্রিবিউশন আর কম্পোজিশন। সো কম্পেরিজন হচ্ছে গিয়ে সহজে তুলনা করি, আজকে 100 কেজি ফেব্রিক ডেলিভারি হয়েছে, কালকে 105 কেজি হয়েছে, এটা হচ্ছে কি কম্পেরিজন নরমাল। রিলেশনশিপ, রিলেশনশিপে কি হয়, 2টা ভেরিয়েবল বা 3টা ভেরিয়েবল রিলেশন থাকে, ঠিক আছে? যেমন যদি আমি বলি যে তোমার ঢাকা সেন্টার থেকে যত দূরে যাবা তোমার ভাড়া তত কমবে, বাসা ভাড়া, ঠিক আছে? তো আমি যদি বলি যে ঢাকাতে যে ভাড়া গাজীপুরে তার চেয়ে কম, আর একটু পরে গেলে আরেকটু কম, সো 2টা ভেরিয়েবল রিলেশন, এটা তো রিলেশন বলা হয়। কম্পোজিশনটা কিরকম, কম্পোজিশনটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের বিভিন্ন ক্যাটাগরির ভিতর মানে কে কতটুকু কন্ট্রিবিউট করতেছে, এটাকে বলা হয় কম্পোজিশন। যেমন ধরো আমি যদি ফেব্রিক বলি, 100 কেজি ফেব্রিক ডেলিভারি হয়েছে, এর ভিতর 5টা টাইপের ফেব্রিক আছে, সো কোন টাইপের ফেব্রিক কত পার্সেন্ট কন্ট্রিবিউট করতেছে, এটাই হচ্ছে কি কম্পোজিশন। আর ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্যাল সাধারণত হয় যে বিভিন্ন ক্যাটাগরিতে কতটুকু কোন জায়গায় আছে, ডিস্ট্রিবিউশন। সো পপুলেশন ডিস্ট্রিবিউশন যদি বলি একটা খুব নর্মাল, সো ঢাকা শহরের পপুলেশন মানে ডেনসিটি অনেক হাই, মানে এখানে ডিস্ট্রিবিউশন কি অনেক হাই। আবার আমি যদি পার্বত্য অঞ্চলে যাই অনেক লো, সো এটা বলে এই ধরনের এটাকে বলে ডিস্ট্রিবিউশন। সো এর উপর ভিত্তি করে কিন্তু আমরা চার্ট সিলেক্ট করি। সো যদি রিলেশনশিপ থাকে, 2টা ভেরিয়েবল থাকে, তখন সেটাকে বলা হয় স্ক্যাটার প্লট, ঠিক আছে? যেমন ডিস্টেন্স বাড়তেছে, ভাড়ার হার কি কমতেছে, এরকম। আর যদি 3টা ভেরিয়েবল থাকে, এটাতে সর্বোচ্চ 3টা ভেরিয়েবল ইউজ করা যায়, তখন আমরা তৃতীয় ভেরিয়েবলটাকে বাবল দিয়ে রিপ্লেস করি, মানে বড় করে দেই। বাম পাশের সব পয়েন্টগুলো কি এক সমান না? হ্যাঁ 1 সমান। আর ডান পাশের গুলো একটু ছোট বড়, মানে ছোট বড়, জি। ডান পাশে আমি কি দেখাচ্ছি যে কোন এলাকায় কতগুলো লোক থাকে, সেটা কি বাবল দিয়ে বোঝা যাচ্ছে, ঠিক আছে? সো এটা 3টা ভেরিয়েবল অথবা 2টা ভেরিয়েবল ইউজ করা যায় রিলেশনশিপে। দেন আমি যদি কম্পেরিজন ধরি, কম্পেরিজনে কি হয়, একটা সাথে আরেকটা তুলনা হয়। আমরা এখানে কি ইউজ করি, নরমালি বার চার্ট বা কলাম চার্ট ইউজ করি, ঠিক আছে? সো এখানে আমরা কখন ইউজ করব কিভাবে, দেখো দেখেন যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হবে, এবং যদি ক্যাটাগরি অল্প হয়, অল্প মানে কি, যেমন 5টা 4টা 5টা হয় এরকম আর কি, বা ম্যাক্সিমাম 7-8টা, তখন আমরা হচ্ছে গিয়ে কম্পারিজনে বার চার্ট গুলো ইউজ করব। আর ভ্যারিয়েবলের সংখ্যা হবে কয়টা, 1 বা 2টা, তাহলে এটা কি দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? কারণ আমি যদি একটা অ্যানালাইসিস দেখাইলাম একজনকে ভিজুয়ালি, সে কিছু বুঝলোই না, এটা কি মিনিংফুল হবে? না, হবে না। সো নরমালি অবশ্যই না। একটা মানুষ প্রেজেন্টেশনের সময় 5 থেকে 7 সেকেন্ড সময় দেয় ভিজুয়াল দেখার জন্য। সো সে কি করে, ফটোগ্রাফিক আর কি, সে চোখে দেখবে, দেখার সাথে সাথে তাকে বুঝতে হবে। সো এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। সো এই যে গুড বেটার আমরা একটু জাস্ট বলে রাখছি। আবার আমরা কখন কলাম ইউজ করব আর কখন বার করব, যখন নামগুলো বড় থাকবে সাধারণত, তখন আমরা বার ইউজ করব। কেন, বাম পাশে নামগুলো বড় দেখায়। এই যে দেখো, ওই যে আমি যদি বাম পাশে 2টা ইয়ে দেখি, নোটবুক, এগুলো আমার কি একটু পাকা পাকা করে রাখা লাগছে, বা নামগুলো বড় না, তোমার জায়গা পাচ্ছে না, রাইট? এটাকে যদি আমি নিচেরটাতে দেই, তাহলে এটা কি সুন্দর হবে না? আমি যদি হরাইজন্টাল করে দেই নামটার জন্য জি ভাই, স্পেস পাওয়া লুকিংটা যায়। সুন্দর হবে। এক্স্যাক্টলি। সো এগুলো খেয়াল রাখতে হবে আমাদের, আমরা শেখার পর আমরা ফাইনালি কিন্তু এরকম ড্যাশবোর্ড তৈরি করতে হবে। দেন কম্পারিজন যদি এরকম হয় যে অনেকগুলো ক্যাটাগরিজ হয়, ঠিক আছে, আবার ভ্যারিয়েবল অনেক হয়, আমি যদি অনেক বড় চার্ট তৈরি করি, মানুষ পড়তে পারবে না বা কম্পারিজন গুলো বোঝা যাবে না, ঠিক আছে? তখন আমাদেরকে ছোট ছোট ভাগ করে নিতে হবে, ঠিক আছে? যেমন উপরেরটাতে কি আছে, 3টা বিভাগেরই ডেটা দেওয়া আছে, ঠিক আছে? আবার এখানে হচ্ছে গিয়ে ভেরিয়েবলে সেলস দেওয়া আছে, অনেক কিছু বোঝা যাচ্ছে না কম্পারিজনটা। নিচেরটাতে কি করা হচ্ছে, আমরা বিভিন্ন বিভাগকে কি করে ফেলছি, আলাদা আলাদা করে ফেলছি।
এবং অর্ডার কোয়ান্টিটি আর ডেলিভারি কোয়ান্টিটিটা কি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ সেগ্রিগেট করে দেখা যাচ্ছে নিজেরটাতে। ওকে, সো এখানে কয়টা ক্যাটাগরি আছে, ভেরিয়েবল কয়টা আছে নিজেরটাতে? দুইটা। কি কি হুম। ভেরিয়েবল? অর্ডার কোয়ান্টিটি, ডেলিভারি কোয়ান্টিটি, রাইট? হুম। উপরেরটাতে যদি আমি এরকম দিতাম তাহলে এমন একটা চার্ট আসতো যেটা কিছু বোঝা যেত না যে কার সাথে কার কম্পারিজন হয়েছে। সো এই ধরনের কম্পারিজনের জন্য আমাকে ভাগ ভাগ করে নিতে হবে যাতে এটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডেবল হয়। দেন কম্পারিজন যদি এরকম হয় যে টাইমের রেসপেক্টে হয়, আমরা নরমালি কি ট্রেন্ড অ্যানালাইসিস করি না? হ্যাঁ, করা হয়। সো ট্রেন্ড অ্যানালাইসিসে যখন আমরা খুব কম ক্যাটাগরি থাকবে, যে কোয়ার্টারলি ডেটা, ইয়ারলি ডেটা, সো আমরা এগুলো করব হচ্ছে কলাম দিয়ে, ঠিক আছে? আর যেগুলো হচ্ছে যদি টাইম বেশি হয়, অনেকগুলো পিরিয়ড থাকে, মাস, দিন, তখন আমরা কি করব? লাইন চার্ট ইউজ করব। লাইন ওকে চার্ট। ওকে, এরকম। সো আমি এটা দিয়ে দিব, তোমরা আপনারা সবাই দেখে নেবেন। আর এই যে এটা হলো আমি যেটা দেখেছি যে লাইন চার্ট যেটা আপনি দেখালেন, এটা যখন আমরা প্রেজেন্ট করতে যাই এটা থেকে অনেক ডেটাই মানে অ্যান্সার করা যায় না, কারণ মানে ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার থাকে না। হঠাৎ করে যদি বলে জুলাইয়ে কত আছে, মার্কিং কত আছে, এইভাবে আমরা বলতে পারি না কিন্তু চট করে, মানে দেখতে না, যদিও সুন্দর হয় বাট এটা না, পাওয়ার বিআই তে যখন আমরা করব, পাওয়ার বিআই তে যেটা হয় নরমালি আমরা যে কোনো পয়েন্টে যদি টাচ করি, আমি যদি এই প্রেজেন্টেশনটাই সেম পাওয়ার বিআই থেকেই জাস্ট শো করাই একটু। সো এখানে যেমন আমি যদি যাই, সো এই যে পাওয়ার বিআই একটা হলো কি যে আপনি ধরার সাথে সাথে, যে কোনো পয়েন্টে ধরার সাথে সাথে ওই পয়েন্টে ডেটা দেখাবে, ঠিক আছে? আমি এটা জানি। আর স্যার এটা রিপোর্টেও, ভাই এটা রিপোর্টেও যাওয়া যাবে। আমার একটা ইয়েতে যে রিপোর্টেও দেখা যাবে। পাওয়ার বিআই তে কাজ করি, ওইটা যখন ওইটা আমি নরমালি প্রেজেন্টেশনে দেওয়ার সময় কপি পেস্ট করে প্রেজেন্টেশনে দিই, কারণ অনেক সময় পাওয়ার বিআইটা কাজ করতে চায় না, স্লো থাকে। তো আসলে যখন স্টেজে দাঁড়ানো থাকি, আমরা প্রেজেন্ট করতে থাকি, তখন স্লো হয়ে গেলে খুব বেশি ঝামেলা হয়ে যায়। ওকে, এটা আমি বুঝছি, কিন্তু মেইনলি পাওয়ার বিআইটা বানানো হয়েছে ডেটা প্রেজেন্টেশন সেলফ করার জন্য, ঠিক আছে? সো পাওয়ার বিআই কিন্তু এই কারণে বানানো হয় না যেখান থেকে কপি করে আমরা মানে প্রেজেন্টেশন বা মানে পাওয়ার পয়েন্ট ইউজ করব, মানে ওদের উদ্দেশ্য এটা না। ওদের উদ্দেশ্য হচ্ছে যে এভরিথিং পাওয়ার বিআই থেকেই হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডেটা লেভেল করে রাখতে হবে সংক্ষেপে, ঠিক আছে? কাছাকাছি, যেমন আমার এখানে কি আমার ওই যে বাম পাশে যে লেভেল আছে, লেভেল দেখে আর কি ধারণা করতে হবে যে কত, আর এক্সাক্ট দেখলে ওটা একটু ভিতরে গিয়ে দেখতে হবে। সো আরেকটু আছে, বেশি নেই। সো আমি যদি আরেকটু আর কয়েকটা জাস্ট ইয়ে আছে। সো এরপর হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশনটা এরকম যে আমরা বিভিন্ন রেঞ্জ থেকে এই রেঞ্জে কতগুলো আছে, এই রেঞ্জে কতগুলো আছে, এরকম আর কি। এটা দুই ধরনের হয়, হিস্টোগ্রাম আর স্ক্যাটার প্লট। আর সবচেয়ে বেশি ইউজ হয় নরমালি আমরা এই ধরনের চার্ট অনেক ইউজ করি, রাইট? পাই চার্ট। হ্যাঁ, পাই চার্টের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করব, যদি ক্যাটাগরির সংখ্যা 5-এর বেশি হয় আমরা সাধারণত পাই চার্ট অ্যাভয়েড করব। কারণ কি, তখন পাই চার্ট দেখে কম্পারিজন কোনো কিছু বোঝা যায় না যে আসলে কে কতটুকু কন্ট্রিবিউট করতেছে, বা পড়াও যায় না। সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে 5-এর কম হইলে বা 5 হইলে আমরা পাই চার্ট ইউজ করবো বা ডোনাট ইউজ করব, বেশি হইলে আমরা কলাম চার্ট ইউজ করব, ঠিক আছে? তো এরকম বেশি হইলে আমরা কি করব? কলাম ইউজ করব। আর যদি অনেক বেশি হয় তাহলে একটা ট্রি ম্যাপ আছে, সেটা আমরা দেখবো। এটা আমরা হয়তো অনেকে ইউজ করি নাই, ট্রি ম্যাপ। কেউ কি ট্রি ম্যাপ ইউজ করছেন? হ্যাঁ, করছি। কোনটা ভাইয়া? সব ডান পাশের যে চার্টটা, এই যে এটা বক্স বক্স করাটা? হ্যাঁ, বক্স বক্স করাটা। সো এটা যখন ভেরিয়েবল অনেক বেশি থাকে, যেমন আমি 50 আমার 64টা জেলার ডেটা দেখাবো, ঠিক আছে? তখন এই ধরনের চার্টে দিলে মানে লেফট আপার লেফটে সবচেয়ে বড়টা থাকে আর লোয়ার রাইটে সবচেয়ে ছোটটা চলে যায়, মানে ডিস্ট্রিবিউশনটা এভাবে সাজায়, অটোমেটিক সাজায়। তো অনেক বেশি হইলে আমরা এটা ইউজ করব, ভেরিয়েবলের সংখ্যা। দেন হচ্ছে গিয়ে রেটিং। রেটিং এর সময় আমরা সব সময় চেষ্টা করব সিঙ্গেল বার ইউজ করার জন্য, কারণ সিঙ্গেল বারে খুব সুন্দর করে বোঝা যায় কালারগুলা, ঠিক আছে? রেদার পাই চার্ট, মানে আমরা যদি দুইটা দেখি, বাম পাশ আর ডান পাশ, কোনটা বেটার দেখাই রেটিং এর জন্য? বারটা ভালো লাগছে। বাম না ডান? ডান পাশেরটা। ডান পাশেরটা। সো রেটিং এর ক্ষেত্রে নরমালি সবাই পাই চার্ট ইউজ করে, বাট রিকমেন্ডেড হচ্ছে গিয়ে সিঙ্গেল বার চার্ট।
এবং কালারটা কিভাবে আমরা কালারটা ফরম্যাটিং করে নিব, যেমন আমরা কি গুডকে গ্রিন বুঝি কনভেনশনালি, রাইট? অনেক খারাপকে আমরা রেড বা ইয়েলো বুঝি, নিউট্রালটাকে কি গ্রে বুঝি। এভাবে আমরা কালার কোডিং করে নিলে একজনকেও দেখার সাথে সাথেই বলতে পারবে এখানে যে ডিস্ট্রিবিউশনটা কিরকম, রাইট? এরপর আছে কম্পোজিশন চার্ট। কম্পোজিশন যেটা হয়ে বললাম যে একটা নির্দিষ্ট কোয়ান্টিটির ভিতর ক্যাটাগরিগুলো কি পরিমাণ কন্ট্রিবিউট করতেছে। যেমন এখানে যেমন বলা হচ্ছে কি যে কোয়ার্টার অনের সেলসে কোন বিভাগের অবদান কতটুকু, এটাকে বলা হয় কম্পোজিশন, ঠিক আছে? সো যখন ভেরিয়েবলের সংখ্যা কম থাকবে আমরা কলাম কম্পোজিশন ইউজ করব, আর আমরা যদি ভেরিয়েবল অনেক বেশি থাকে আমরা এরিয়া কম্পোজিশন গুলো ইউজ করব, রাইট? বাম আর ডান। আবার কম্পোজিশন দুইটা আছে, একটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট মানে যেটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে যে রিলেটিভ যেটা হলো পার্সেন্টেজ। কারণ আমি যদি বলি যে কোন বিভাগে সেলস কত পার্সেন্টেজ কন্ট্রিবিউট করতেছে, তখন হবে সেটা কি রিলেটিভ, আর যখন কতটুকু সেটা হচ্ছে অ্যাবসোলিউট। সো রিলেটিভ হলে কি 100%-এর জাস্ট ডিস্ট্রিবিউশন হবে সবসময়। সো রিলেটিভ হলে এরকম হবে সবার মাথা সমান, এক সমান। সেখানে কি কোন জেলা বা কোন বিভাগ কত পার্সেন্টেজ কন্ট্রিবিউট করতেছে এটা দেখা যাচ্ছে। আর আগেরটাতে কি ছিল নাম্বার, কতটুকু, ঠিক আছে? দেন আছে কি আমাদের আরো বিভিন্ন স্পেশাল চার্ট আছে, আমি জাস্ট একটু বলে যাই। ওয়াটারফল চার্ট, এটা হচ্ছে যে এরকম শেয়ার বাজার যারা কাজ করেন তারা দেখবেন যে প্রতিদিনে বা একটা নির্দিষ্ট টাইমে একটা জিনিস কতটুকু কমছে বা বাড়ছে, একটা জায়গা থেকে শুরু হয়ে কমা বাড়ার মাধ্যমে একটা জায়গায় গিয়ে শেষ হয়, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে ক্যান্ডেলস্টিক ওয়াটারফল। হুম, এটাকে ক্যান্ডেলস্টিক চার্ট বলে না? না, এটাকে ওয়াটারফল বলা হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা মল্লিক ভাই বলতে তাড়াতাড়ি শেষ করে দিতে, ঠিক আছে? তো আমরা মনে হয় আজকে একটু এখান থেকেই শেষ করলাম, ঠিক আছে? আমি একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? ওই ভিডিওটা একটু সবাই সময় করে একটু দেখে নেবেন, ঠিক আছে? এই এক্সপ্লেনেশন গুলো করা আছে, ঠিক আছে? সবাই আজকের মতো আমরা শেষ করি, স্টপ শেয়ারিং করি। ওকে, আমাদের আরো কিছু স্পেশাল টাইপের চার্ট আছে, এই চার্ট গুলো সবাই একটু দেখে নিব, কারণ স্পেশাল চার্ট অনেক সময় লাগে অনেক সময় লাগে না, বাট ধারণা থাকলে